যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শুভ সন্ধ্যা। প্রথমেই যারা যেখানে উপস্থিত হয়েছেন, মাননীয় শ্রী সুপ্রিয় ঠাকুর এবং শ্রীমতী শুক্লা ঠাকুর আছেন, আরো যারা আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আসলে স্মরণ সভা বলছি বটে, এবং যাকে কেন্দ্র করে এই স্মরণ সভা, মেধা চট্টোপাধ্যায়, তাকে নিয়ে স্মরণ সভার ইচ্ছে ভালো জায়গা কোথাও হতে পারত না। কারণ আমি যতটুকু এই মেধাবিনীর সঙ্গে মেশার সুযোগ পেয়েছি, সেই অর্থে শান্তিনিকেতন যেন তার রক্তে ছিল। আধুনিক মুসাফিরের পত্রিকার পাতায় পাতায় প্রতিটা সংখ্যায় আমরা সাগ্রহ প্রতীক্ষায় থাকতাম পাঠক হিসাবে। তার চোখ দিয়ে রথী ঠাকুরের শান্তিনিকেতনের সেই সময়কার পরিবেশ, সেই সময়কার গল্প আমরা শুনতাম। তারই পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল স্মৃতির আলোকে শান্তিনিকেতন। আমরা তাকে কেন্দ্র করে এই স্মরণ সভার আয়োজন করেছি। আসলে যিনি একই সঙ্গে বলেছেন, মরণরে তহু মম শ্যাম সমান, আবার তিনি বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই পারস্পরিক বৈপরীত্যের মধ্য দিয়ে তিনি বিশ্বাস করেছেন সেই ফরাসি দার্শনিক বাক্সর সেই অনন্ত উদ্ভাস যা বলাকা কাব্যগ্রন্থে আছে, চলার নামই জীবন, থেমে থাকার নাম মৃত্যু। তাই তিনি তাজমহলকে উদ্দেশ্য করে বলতে পেরেছেন, স্মৃতি ভারে আমি পড়ে আছি, ভারমুক্ত সে এখানে নাই। আমরা বিশ্বাস করি, একই সঙ্গে বলতে পারি তুমি কি কেবলই ছবি, আবার একই সঙ্গে বলতে পারি যে মিথ্যা কথা, তুমি ছবি নও, কবির অন্তরে তুমি কবি। এইভাবেই নাচে জন্ম, নাচে মৃত্যু, তালে তালে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হয়। মৃত্যুর মধ্য দিয়ে জীবনের উদ্ভাসকে খুঁজে নিতে হয়। চলার ছন্দে, প্রাণের ছন্দে জীবন চিরপ্রবাহিত থাকে। মেধা চট্টোপাধ্যায় চিরজাগরুক থাকেন। সকলকে স্বাগত। একটা ঘরোয়া অনুষ্ঠান, তবু আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই আমরা শুরু করবো আমাদের এই অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন দিব্যদ্যুতি ব্যানার্জি, একটু আগে কানা আমরা জেনেছি, উনি সঙ্গীত পরিবেশন করবেন, এবং তার সঙ্গে থাকছে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়। দিব্যদ্যুতি এবং দেবপ্রিয়া, আমরা আশা করি তাদের সঙ্গীতের পরিবেশনায়, সঙ্গীতের যে আমরা সঙ্গীত প্রিয় মানুষ, দেবপ্রিয়া সেই আমাদের ভালো লাগার অনুভবকে
নতুন করে উদ্ভাসিত করে। সাধু সাধু। সাধু সাধু।
বলেছিলেন, তোমার চরণ চিহ্ন সবখানে রাখা, কোনখানে রাখবো প্রণাম। আজ এই সন্ধ্যায়, স্মৃতিধার্য সন্ধ্যায়, এই অনুভব যেন আমাদের মধ্যে সঞ্চারিত করল এই সঙ্গীত। আমরা উপনীত হলাম এমন এক অনুভবে, যে অনুভবে আমরা সবাই এক হয়ে সামনে যে ছবি, যে রমণীর, যে মহীয়সী রমণীর ছবি, সেই ছবির সঙ্গে আমরা আমাদের নিজস্ব স্মৃতিতে, নিজস্ব বোধে, নিজস্ব ভাবনায় একাত্ম হওয়ার চেষ্টা করছি। এবং সেই একাত্ম হতে গেলে যাকে আমাদের সবচেয়ে বেশি, যার কথা শুনতে আমরা উন্মুখ হয়ে আছি, যার কথা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, মাননীয় শ্রী সুপ্রিয় ঠাকুরকে বলবো দু চার কথা একটু বলার জন্য আমরা সাগ্রহে প্রতীক্ষা করছি। মেধাদের স্মরণ সভা, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। এই কিছুদিন আগে পর্যন্ত মেধাদি আসতেন কলকাতা থেকে, আমাদের সঙ্গে দেখা হতো, কত পুরনো দিনের গল্প হতো, কথা হতো, এবং তার সঙ্গে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগতো। এইরকম বয়সে, ভারে, রুগ্ন শরীরে তিনি শান্তিনিকেতনে আসতে খুব ভালোবাসতেন। যতবার এসেছে তাকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। মেধাবীর সঙ্গে আমার পরিচয় বহু দিন আগে। আমি তখন পাঠভবন বিদ্যালয়ে, তখনকার দিনে ক্লাস বলা হতো না, তখনকার দিনে বর্গ বলা হতো, সপ্তম বর্গ, অর্থাৎ আজকের ভাষায় ক্লাস 4 পড়ি। কলকাতায় থাকতাম। কলকাতায় এমন একটা পাড়ায় থাকতাম, সেটা নানাভাবে উপদ্রুত ছিল। আমার ঠাকুরদাদা সুরেন্দ্র ঠাকুর একটা বাড়ি বানিয়েছিলেন, লাল বাংলা তার নাম। আমরা সমস্ত পরিবার, কাকা, বাবা, মা, ইন্দিরা দেবী, প্রমথ চৌধুরী, এরা সব এক বাড়িতে থাকতাম, এবং সেটা একটা বিরাট আমাদের কাছে পাওনা ছিল। কিন্তু সেই যখন দাঙ্গা শুরু হলো 1946 সালে, সেই সময় দাঙ্গায় আমরা সেই বাড়ি ছেড়ে দিতে বাধ্য হলাম। সেই সময় আমরা ছেড়ে চলে এলাম। প্রমথ চৌধুরী আর ইন্দিরা দেবী আসতে পারেননি। প্রমথ চৌধুরী সেই সময় মৃত্যু হয়। আমার বাবারা ছিলেন সেখানে। যাই হোক, কাকারা সব এক এক জায়গায় এক একজন আশ্রয় নিলেন। আমাদের পরিবার, আমার মা, আমরা 4 ভাই বোন এসে উঠলাম রথীন্দ্রনাথের আশ্রয়, পুনশ্চ নামে যে বাড়িটা আছে উত্তরায়ণের মধ্যে, সেই বাড়িতে। আর বাবা তখন থাকতেন জোড়াসাঁকো বাড়িতে, তার কারণ উনি কাজ করতেন হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে। সেই হচ্ছে আমার পাঠভবনের সঙ্গে পরিচয় বছর 1947 সালে, সপ্তম বর্গ, অর্থাৎ ক্লাস 4-এ আমি ভর্তি হয়েছিলাম। সেই সময় থেকে আমি মেধাদিকে জানি। মেধাদিকে কোথায় পেতাম? খেলার মাঠে, স্পোর্টসে, পিকনিকে, এই সব জায়গায় মেধাদির একটা আশ্চর্য উপস্থিতি ছিল। তিনি নিজের ভুলে সর্বত্র এখানে একটা নিজের আসন পেয়ে যেতেন, আর আমরা সবাই তাকে খুব শ্রদ্ধার চোখে দেখতাম। আমাদের মাত্র 2 ক্লাসের সিনিয়র ছিলেন তিনি। আমার দিদি সুপুর্ণা চৌধুরী তার সঙ্গে পড়তেন। তো যাই হোক, যদিও দিদির বয়স আর একটু বেশি মেধাদির চেয়ে, কিন্তু মেধাদিকে আমরা ওই 1947 সাল থেকে দেখেছি। আর নানা পাঠভবনের
কাজে, নানা খেলাধুলায়, নানা জায়গায় মেধাবীর উপস্থিতি আমরা খুব স্পষ্টভাবে উপলব্ধি করেছি। স্পোর্টসে মনে আছে মেধাবী একদম সামনে চলে আসতো, সবাইকে তার কোথায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোথায় কি যাবে, কোথায় কে থাকবে, সব মেধাবী নিজে পরিচালনা করতেন। পিকনিক হলে মেধাবী সেখানে একেবারে একটা নিজের আলাদা জায়গা থাকতো। সেই মেধাবীকে আমরা সেই ক্লাস 4 থেকে ক্লাস 10 অবধি শান্তিনিকেতনে দেখেছি। তখন আমিও ছোট, মেধাবী মাত্র আমার চেয়ে বছর দেড়েকের বড়, বেশি না। তারপরে যখন স্কুল শেষ হয়ে গেল আমরা আলাদা হয়ে গেলাম। তারপর আর মেধাবীর সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন শান্তিনিকেতনের বাড়িতে মেধাবী এসে হাজির। কি ব্যাপার, তার পুত্রের সঙ্গে তিনি এসেছেন, সব পূর্ণ মানুষদের খুঁজে বার করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, গল্প করছেন। আবার আমরা মেধাবীকে পেলাম এবং স্মৃতিচারণে একেবারে মেতে উঠলাম। যতদিন শান্তিনিকেতনে আসা যাওয়া করেছেন, আমার সঙ্গে যোগাযোগ ছিল, আমি ওনার সঙ্গ লাভ করে আমি কৃতার্থ হতাম। খুব ভালো লাগতো ওনার সঙ্গে গল্প করতে, পুরনো দিনের গল্প করতে। তারপর যে ঘটনাটা ঘটল সেটা আমার জানা ছিল না। মেধাবী চলে গেলেন। মেধাবী চলে যাওয়ার খবর আমরা পাইনি। অনেকদিন পরে ওর পুত্রের মুখে শুনলাম যে তিনি চলে গেছেন। কিন্তু মেধাবী কোনো মতেই আমাদের মন থেকে যেতে পারেন না। তিনি আমাদের খুব কাছের লোক এবং খুব সম্মানের লোক। আমরা তাকে চিরকাল যতদিন বেঁচে থাকি ততদিন তাকে মনে রাখি। মুগ্ধতার সঙ্গে শুনছিলাম, যেন স্মৃতিচারণা নয়, স্বল্প পরিসরে সেই 46-এর দাঙ্গা, কলকাতা শহর, পুনশ্চের বাড়ি, প্রমথ চৌধুরী, ইন্দিরা দেবীর কথা, কি সাবলীল ভাবে, কি অসাধারণ প্রকাশে আমরা যেন, আমি মাসিমা বলতাম, আমি এখানে মাসিমা বলেই সম্বোধন করছি, মাসিমার জীবনের সেই ফেলে আসা দিনগুলোর টুকরো টুকরো ছবি চোখের সামনে স্পষ্ট কল্পনায় দেখতে পাচ্ছিলাম। সেই স্পোর্টসের মাঠ, সেই স্পোর্টসের মাঠে ছুটে বেড়ানো এক কিশোরীর যোগাযোগ। আমরা উপলব্ধি করছিলাম পিকনিকে তার সানন্দ উপস্থিতি। আমরা এক লহমায় ফিরে গিয়েছিলাম এই ফেলে আসা দিনগুলিতে। আসলে স্মরণ সভা তো ঠিক তাই। স্মরণ সভা হচ্ছে ঠিক একই ভাবে বলা যায়, এই সভায় উপস্থিত থেকে একটা সময়কে ধরার চেষ্টা, একটা মানুষকে ধরার চেষ্টা, এবং একই সঙ্গে যেতে নাহি দিব এই কথাটিকেই প্রবলভাবে উচ্চারণ করে মানুষের মনের সঙ্গে মনের যোগাযোগ ঘটিয়ে একটা অদ্ভুত অনুভবের দিব্য দর্শন ঘটে বলেই আমাদের বিশ্বাস। এখন এত অপূর্ব এর পরে তোমার অসীমে ছাড়া কিন্তু আর কোনো গান। বেশ, ঠিক আছে, শোন। খুব সুন্দর হচ্ছে এটা। হ্যাঁ, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও
যত দূরে আমি ধারি, মৃত্যু সে ধারে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যোগে হইবে আপনার পানে চাই তোমার আসিবে প্রাণ লয়ে, যত দূরে আমি ধারি, চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিষেধে তাই, অন্তর্গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় অন্তর্গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় জীবনের মাঝে রাখিবারি যদি পাই তোমার অসীমে প্রাণ লয়ে, যত দূরে আমি ধারি, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদনা, তোমার অসীমে প্রাণ লয়ে, যত দূরে কবি গেয়েছিলেন, যখন পড়বে না মোর চরণ চিহ্ন এই বাটে, তখন আমায় নাই বা মনে রাখে। না, নাই বা নয়, এখানে কোনো সংসার বা অব্যয় ব্যবহারের কোনো কারণ নেই। আমাদের মনে রাখতেই হয় এই সব মানুষদের। সুতরাং এই মনে রাখবেন তো পরবর্তী প্রজন্ম যারা থেকে গেছেন। আমি অনুরোধ করব এই স্মৃতিচারণায় যদি আর কেউ এখানে একটু কিছু বলতে চান, প্রবলভাবে ঘাড় আন্দোলিত করে সুব্রতী আগেই বলে দিয়েছেন যে আমি কিছু বলবো না, কিন্তু আমরা তো একটু শুনতে চাইবো। একটু কথা যদি বলেন, ওখানে বসেই ঘরোয়া আসর, একটু আপনাকে আমার তরফ থেকে একটু অনুরোধ রইল, আপনি যদি একটু আসেন এবং আপনার মুখ থেকে শোনার জন্য আমরা মানে নব রূপে এসব প্রাণে আমরা তাকে আবার নতুন নতুন রূপে। আমি সারা জীবন ছোট বাচ্চাদের নিয়ে কাটিয়েছি না, আমি এসব একেবারেই বলতে পারি না। যাই হোক, মেধাদি আমি যখন এখানে শান্তিনিকেতনে এলাম পড়াশোনা করতে, তখন শ্রী সদনে হস্টেলে থাকতাম, মেধাদিও তখন হস্টেলে ছিলেন। আর তখন শ্রী সদন সবাই যেন এক বাড়ির মানুষ ছিলাম। মেধাদিকে মেধাদিই বলতাম এবং একসঙ্গে সব কিচেনে খেতে যাওয়া হচ্ছে, ইয়ে হচ্ছে। আর আমি নতুন এসেছি বলে
সবসময় মনে হতো যদি কোনো রকম অসুবিধা হয়, ও মেধাবী একটু বলো না এটা কি করবো। মেধাবী মানে খুব মানে ভালোবাসা পেয়েছি মেধাবীর কাছে। এবং যেটা সুব্রতা বললেন যে স্পোর্টসে, পিকনিকে সবাই, আমিও দৌড়তাম খুব, কাজে আমরা একসঙ্গে রিলে রেসে পার্টিসিপেট করেছি। মেধাবী থাকতেন, আমরা বিদ্যাভবন, তখন উনিও বিদ্যাভবনে আমিও বিদ্যাভবনে, তখন ওই স্পোর্টসের রিলে রেসে আমাদের বিদ্যাভবনের যে টিমটা ছিল তাতে মেধাবীও ছিলেন, আমিও ছিলাম। কাজে মেধাবীর সঙ্গে নানানভাবেই আর কি যুক্ত ছিলেন। পিকনিক ইত্যাদিতে গিয়েও উনি কাজ করছেন, আমি সঙ্গে সঙ্গে ওনাকে সাহায্য করছি। খুবই মানে মেধাবীর কাছে ভালোবাসা পেয়েছি, বন্ধুত্ব পেয়েছি খুবই। পরে যখন আসতেন তখন তো ভালো লাগতো বসে গল্প করতে, পুরোনো দিনের আরো পুরোনো দিনের কথা শুনতাম, কারণ আমি পাঠ্যভবনে তো ছিলাম না। এরা যখন পাঠ্যভবনের গল্প করতেন তখন খুব ভালো লাগতো, সেই পুরোনো দিনের কথাগুলো যেন শুনতে পেতাম আর কি। এবারে আমাদের সামনে আজকে যাকে নিয়ে অনুষ্ঠান, যিনি আজকের আমাদের কেন্দ্রমণি, যিনি আমাদের অভিভাবক সদস্যা মাতৃসমা, তার সম্পর্কে বলছেন শরদিন্দু সরকার। নমস্কার। প্রথমেই সুপ্রিয়দা এবং শুভ্রাদিকে নমস্কার। ওনারা আমার মাস্টারমশাই। যদিও হাতে কলমে সুপ্রিয়দা এবং শুভ্রাদির কাছে আমি পড়িনি, আমি শিক্ষাসত্রে ছোটবেলা থেকে শিক্ষাসত্রেই পড়াশুনো করেছি, পরবর্তীকালে উচ্চ শিক্ষা, পরে বিদ্যাভবন। মেধাদিকে চিনতামও না, জানতামও না। কাকতালীয়ভাবে হঠাৎ করে পুজো পরিক্রমায় ইন্দ্রনীল বাবু এবং মেধাদি গেছিলেন আমাদের সুরুল সরকার বাড়িতে। আমি সুরুল সরকার বাড়ির একজন বংশধর, আমার সঙ্গে পরিচয় হয়। উনি ইতিহাসটা জানতে চান, আমি একটি বই ওনাকে দিই আমাদের বাড়ির ইতিহাসে। ওনারা খুব খুশি হন। পরবর্তী পত্রিকায়, পূজা পরিক্রমা পত্রিকায় আমাদের সুরুল বড় বাড়ির সম্পর্কে লেখা বেরোয়। সেই থেকে ওনার সঙ্গে সম্পর্ক, সেই যে সম্পর্ক শুরু হলো ধীরে ধীরে একদম মেধাদি আমার কাছে যেন মায়ের সমান হয়ে দাঁড়ালেন। আমার স্ত্রীর সঙ্গে আলাপ পরিচয়, স্ত্রীর সঙ্গে আনাগোনা, আমার বাড়িতে যাওয়া, এইভাবে চলতে থাকলো। আমার স্ত্রীর উনি নাম রাখলেন, নূতন নাম রাখলেন পারুল। আমার স্ত্রীর নাম চাপা। সে খুব বাগান করতে ভালোবাসে, বাগান করে প্রচুর, সেই সঙ্গে উনি নাম রাখলেন পারুল। হঠাৎ করে সুপ্রিয়দা যেমন বললেন যে আমিও সেই রকম ভাবে, আমি খবর পাইনি মেধাদি চলে গেছেন আমাদের ছেড়ে। হঠাৎ করে ইন্দ্রনীল বাবুকে কি মনে হলো, আমি যেন ফোনটা করব, ঠিক তখনই দেখছি ইন্দ্রনীল বাবুর ফোন, এবং তিনি এই ঘটনাটি জানালেন। আমি খুবই দুঃখ তো পেলামই, সেই সঙ্গে আমার স্ত্রী, ছেলেমেয়েরাও খুব দুঃখ পেল। এবং ভাবলাম যে সরস্বতী পুজোর সময় সৃজন ষষ্ঠী নিয়ে মেধাদি আর শান্তিনিকেতনে আসবে না। উনি প্রায়শই ওই টাইমটাকেই বেছে নিতেন এবং শান্তিনিকেতনে আসতেন, কখনো টুরিস্ট লজ, কখনো রাঙাবিতানেও টুরিস্ট লজেও গেছেন। সৃজন ষষ্ঠী নিয়েই উনি এসেছিলেন। আমি বললাম এগুলো আনার দরকার নয়, আমার বাড়িতে হয়, আপনাকে আমি খাওয়াবো। বললো না, আমি সঙ্গে নিয়ে এসেছি। এই হচ্ছে মেধাদি। তাছাড়া মেধাদিকে কি বলবো, আর অনেক কিছু বলার আছে, অনেক গল্প করেছি অনেক সময়। আপনাদের কথা, সুপ্রিয়দাদের কথা, শুভ্রাদিদের কথা, কল্পিকাদিদের কথা, তখনকার শান্তিনিকেতনের কথা প্রচুর শুনেছি। শুনে তখনইকার মেধাদির সময়কার যেন হারিয়ে যেতাম। আমরাও পড়াশুনো করেছি বিশ্বভারতীতেই আজীবন। আমি সবাইকেই বলি যেন কেজি টু পিজি আমরা পড়াশুনো করেছি বিশ্বভারতীতেই। আমার অসীম সৌভাগ্য, সুপ্রিয়দা, শুভ্রাদি এবং অন্যান্য মাস্টারমশাইদের আশীর্বাদে আমি রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানেই আবার কাজেরও একটা জায়গা করতে পেরেছি। আমি গ্রন্থাগারে কাজ করি, সেই সুবাদে পত্রিকাগুলোকে বিলাবার প্রত্যেক মাসে উনি আমার নামে পাঠিয়ে দেন। এখনো পর্যন্ত আমি সেগুলোকে রবীন্দ্রভবন এবং সেন্ট্রাল লাইব্রেরিতে প্রেরণ করি। রবীন্দ্রভবনে এবং সেন্ট্রাল লাইব্রেরিতে
ওনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন এই পত্রিকা পাঠানোর জন্য। আমরা চেষ্টাও করেছিলাম কোনো একটা সময় মিট করার জন্য। আজকে একটি সেমিনারের ফিডব্যাক অনুষ্ঠান ছিল আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে, সেখানে আমি এই প্রস্তাবটা, এই ঘটনা, মেধাদির চলে যাওয়ার ঘটনাটি আমি বলি। তখন আমাদের বর্তমান যিনি লাইব্রেরিয়ান ইনচার্জ আছেন ডক্টর নিমাই চাঁদ সাহা, তিনিও শুনে খুব মর্মাহত হলেন এবং সকলে মিলে আমরা উঠে দাঁড়িয়ে তাকে স্মরণ করি এবং তিনি একটি মেসেজ একটি দিয়েছেন, সেটি আমি শোনাচ্ছি। আজ আপনারা সবাই সমবেত হয়েছেন স্বর্গীয় মেধা চ্যাটার্জিকে, বররত্ন মেধা চ্যাটার্জি আপনার ছিল শান্তি কামনার জন্য আমি এই সময় উপস্থিত না থাকতে পারার জন্য সহকর্মীর মাধ্যমে আমি জানতে পারলাম আপনারা উপস্থিত। ম্যাডাম মেধা চ্যাটার্জি এখানে যেমন রবীন্দ্রভবনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, একাডেমিকের কাজে তিনি তার সারা জীবন ব্যয় করেছেন এবং তার যে প্রকাশিত পত্রিকা, সেই পত্রিকা আমরা রবীন্দ্রভবন গ্রন্থাগার, শিক্ষা গ্রন্থাগার এক কপি করে আমরা ফ্রিতে পেয়ে থাকি। তো আজকে তার এই অকাল প্রয়াণে আমরা বিশ্বভারতী লাইব্রেরির তরফ থেকে এবং আমার সহকর্মী, আমার বিভাগের তরফ থেকে তার আত্মার প্রতি ছিল শান্তি কামনা করছি। সকল লোকে তিনি শান্তিতে থাকুন এবং তার শোক সন্তপ্ত পরিজনদের প্রতি আমি আমার অন্তরের আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তারা আজকে এই কিছু সময় কাটিয়ে তার যে সৃষ্টি ও কৃষ্টি সেগুলোকে নিয়ে আগামীতে চলার চেষ্টা করবে এই আশা রেখে আমরা আজকের এই শোক সভায় আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই এবং ম্যাডাম মেধা চ্যাটার্জিকে আমি আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শান্তি কামনা করছি। ভালো থাকবেন। নমস্কার, আমার আর কিছু বলার নেই। আজ সকালেই এটা নিয়ে আসা হয়েছে, ওদের বাড়ি থেকে আনা হয়েছে। উমাদির ছবি দেখতে পাচ্ছেন আপনারা, তার ভিডিও বার্তাটা আপনারা যথাসময়ে শুনতে বা দেখতে পাবেন। হ্যাঁ, এবং তারও বক্তব্য এখানে রয়েছে। তিনিও তার সহমর্মিতা প্রকাশ করেছেন। আমরা তাকেও আমাদের তরফ থেকে শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মেধাদি আমাদের একজনের মধ্যে, অনেকের মধ্যেই একজন ছিলেন, আমাদের সঙ্গী, আমাদের বন্ধু, খুবই বন্ধু। পাঠভবনে পড়তাম যখন, তখন মেধাদি আমাদের থেকে এক ক্লাস উঁচুতে পড়তেন, কিন্তু তৎসত্ত্বেও আমাদের জীবনে বন্ধুত্ব তখন ছিলই। হঠাৎ অকস্মাৎ মেধাদির চলে যাওয়ার খবরে আমরা খুব কষ্ট পেয়েছি, সকলেই খুব দুঃখিত হয়েছি। তবে দেখুন, আমাদের তো সকলেরই যাবার বয়স এখন, কে কবে থাকবেন, কে কবে থাকবেন না। যে কটা দিন আমরা একসঙ্গে থাকতে পারি, সে কটা দিনই আমাদের আনন্দের। ভেবেছিলাম যে, আমি তো বুঝতে পারিনি যে ও ফোন করে মেধাদির নাম্বারে এই খবরটা দেবে। তা আমি খুব আনন্দিত হয়ে ফোনটা ধরেছিলাম, ভেবে যে মেধাদি আসছেন বোধহয়। তো এই খবরটা শুনে আকস্মিকভাবে খুব মর্মাহত হয়েছি। এখনো মনে হয় মেধাদি হয়তো কোনো সময় আসবেন। তো আজকে মেধাদির স্মরণ সভা, আছেন তো তিনি আমাদের মধ্যেই। আমাদের তো চিরন্তন বিশ্বাস যে কিছুই হারায় না, আত্মার কখনো তো বিনাশ হয় না। কাজেই মেধাদি সর্বত্রই ঠিক বন্ধুভাবেই আমাদের কাছে থাকবেন। পুত্রের কাছেও তিনি মা হিসেবেই ঠিকভাবে থাকবেন, তাকে সবসময় সব বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু তবু তো প্রত্যক্ষের বাইরে চলে গেলেন, প্রত্যক্ষের অভিজ্ঞতার বাইরে, ইন্দ্রিয়র গ্রাহ্যতার বাইরে চলে গেলেন। সেখানে আমাদের ধরাছোঁয়ার বাইরে গেলে আমরা সাধারণ মানুষ বিহ্বল হয়ে পড়ি, বুঝতে পারি না। কিন্তু সব জায়গাতেই তো তিনি পূর্ণ হয়ে পরিপূর্ণ রূপেই আছেন, এইটুকুই সান্ত্বনা। যেখানেই থাকুন সেখানেই ভগবান তাকে নিজের কাছে নিন, নিজের করে নিন। সেই পূর্ণেরই অংশ তিনি, আমাদের মধ্যেই তিনি থাকবেন। জানি, শান্তিতে থাকুন, ভালো থাকুন। মেঘনাদ বধ কাব্য দিয়ে শুরু করি। একে একে নিভিছে দেউটি। আমাদের ছোটোবেলায় যাদের সঙ্গে বড় হয়ে উঠলাম, হেসে খেলে আনন্দ করে, তারা একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমাদের সঙ্গে অনেকজনে পড়াশুনো করেছে,
এখন আমার 4-5 জনে এসে ঠেকেছে। আর আমাদের উপরে যারা ছিলেন তাদের মধ্যে আর বোধহয় কেউ নেই। মেধাদি আমাদের থেকে সামান্য বড়। কাজলদি, মেধাদি, আলোদি, এরা সব একটু বড় হয়ে আমাদের উপর দিদিগুইদি ফলাতো, কিন্তু সেটা বেশ ভালোই লাগতো। সব মিলিয়ে কি আনন্দের দিনগুলো ছিল। আমাদের এখানে একটা আশ্রম সম্মেলনী আছে নানা বিভাগ নিয়ে। যেমন আশ্রম সম্মেলনের মূল কর্তা যিনি, তার চারিদিক ঘিরে অনেকগুলি শাখা, যেমন খাদ্য বিভাগ, ক্রিয়া বিভাগ, সেবা বিভাগ, সাহিত্য বিভাগ ইত্যাদি ইত্যাদি। তো সেই আশ্রম সম্মেলনের মধ্যে মেধাদির একটা খুব বড় ভূমিকা ছিল। মেধাদি এমনিতে খাদ্য বিভাগে থাকলেও আমাদের একটা খুব সুন্দর জিনিস ছিল বিচার বিভাগ। কোনো ছাত্রছাত্রী দোষ করলে পরে 2 জন শিক্ষক থাকতেন এবং 4-5 জন ছাত্রী থাকতেন, যাদের ওরা মনে করেন যে বড়দের মতন করে চিন্তা করবার ক্ষমতা তাদের আছে, বিচার করবার ক্ষমতা তাদের আছে, ম্যাচিওর আর কি, তারা থাকতেন। মেধাদি তার একজন ছিল। সাধারণত ওরা যে নির্ণয়টা দিতেন সেটাই কর্তৃপক্ষ মেনে নিতেন। কাজে সেটা খুব একটা গুরু দায়িত্ব ছিল। এইভাবে ছোটবেলায় দেখেছি মেধাদিকে। ছোটোখাটো মানুষ, টুকটুক করে হাঁটতো, লম্বা বিনুনি পিছনে, আর অসম্ভব সুন্দর একটা পার্সোনালিটি। তারপরে যখন দেখলাম চুল কাটা, আমারও বয়স হয়েছে, মেধাদিরও বয়স হয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলোর কথা। মেধাদি আজকে নেই, চলে গেছেন এমন করে আমাদের সবাইকে ছেড়ে। যাব আমরা সবাই, আমাদের সবারই টিকিট কাটা হয়ে গেছে। ট্রেনটি এসে কার কখন দাঁড়ায় তারই অপেক্ষা। কিন্তু সুন্দর স্মৃতিগুলো চিরকাল থেকে যাবে। যতদিন বাঁচব আমাদের মনের মধ্যে সেই ছোটোবেলা, সেই আশ্রম সম্মিলনী, সেই খেলার মাঠ, সেই খাবারের জায়গা, সব মিলিয়ে যে একটা সুন্দর বইয়ের জগৎ, খেলার জগৎ, লাইব্রেরি, বন্ধুরা, আমাদের অসম্ভব সুন্দর শিক্ষক শিক্ষিকা যাদের কাছে এত পেলাম, তারা, এই যে একটা সুন্দর জগৎ ছিল, এই জগৎ যতদিন বাঁচব এ আমার মনে মনে থাকবে। প্রাক্তন আশ্রমিক কল্পিকাদি এবং উমাদি ভিডিও বার্তা পাঠিয়েছেন আজকের এই স্মরণ সভাকে কেন্দ্র করে। আমরা সানন্দে কৃতজ্ঞ চিত্তে সেই তাদের বক্তব্য শুনলাম, গ্রহণ করলাম, এবং আমাদের তরফ থেকেও তাদের প্রতি রইল আমাদের অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। ক্ষণিক বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের সন্ধ্যার উদযাপনে, যাকে কেন্দ্র করে আমাদের আজ এই সন্ধ্যা আমরা উদযাপন করছি। আত্মার বিশুদ্ধ অবগাহন হচ্ছে বলা যেতে পারে। আজ থেকে বছর 2-3 আগে আমার সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল তার সহ ভ্রামণিক হওয়ার। আমরা ঝাড়গ্রামে গেছিলাম। আমি দেখছিলাম মাসিমাকে ইন্দ্রনীলবাবু আমাদের শিবুদা হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছেন। আমি ভাবছি যে মাসিমার একটু খবর নেওয়া তো দরকার। আমি গাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে আমি মাসিমাকে জিজ্ঞাসা করেছিলাম, মাসিমা ঠিক আছেন? তো মাসিমা আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? এই হচ্ছেন মেধা চট্টোপাধ্যায়। আমি যা শারীরিক এই বিপন্নতা দেখে উদ্বিগ্ন হয়ে জানলার কাছে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করছি যে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো, ওই উত্তর পাওয়ার পর আমার মনে হলো এটাই জীবন এবং এটাই বোধহয় মহত্বের লক্ষণ। সুতরাং সেই মহীয়সী নারীর স্মরণ সভায়
আমি নিজে যে দায়িত্বটা পেয়েছি এই দায়িত্বটা বহন করতে পেরে আমি নিজেকেও খুব ভাগ্যবান মনে করছি। আমরা আবার ফিরে আসছি সঙ্গীতে। দেবদ্যুতি প্রস্তুত আছেন, আমরা আরেকটি গান তার কাছ থেকে শুনি। একটি শিশু কণ্ঠে যখন ধ্বনিত হয় ওটা এখানে চলে না, স্বাভাবিক। কেন এই হিংসা দেশ, এবং তখন আমি মাসিমার ছবিটা দেখছিলাম। আমার মনে হয় মাসিমা যখন যদি আজকে এই অনুষ্ঠানে থাকতেন, খুব অলৌকিক ভাবনা, একদমই তাই। আমার যেন মনে হচ্ছে ওই অভিব্যক্তিটা ওর মুখ থেকে আমরা পেতাম। যখন একটি শিশু গেয়ে উঠছে আজকের যুগে, আমাদের প্রশ্ন করছে কেন এই হিংসা দেশ,
উত্তর তো আমরা দেব। কি উত্তর দেব? উত্তর দেওয়ার তো কিছু নেই, শুধু আমাদের জবাব দেওয়ার পালা নেই কিছু। কিন্তু সেই শিশুর কণ্ঠে ধ্বনিত হচ্ছে রবীন্দ্রনাথের সেই অপরিসীম প্রতিভার দ্যুতির বিচ্ছরণে দেবদ্যুতি এবং দেবপ্রিয়া এরা যে গান শোনালো, আমরা সত্যি স্তব্ধবাক হয়ে রইলাম। আমরা প্রায় শেষ পর্বেই চলে আসছি আমাদের অনুষ্ঠানের। তবে আজকের যার কথা নিয়ে হচ্ছে, যাকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত সচল রেখেছিলেন তার পুত্র ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, খুব দুর্ভাগ্যজনকভাবে হলো তার জীবনের শেষ দিনটাতে আমি ছিলাম। সেই জেনিথ নার্সিং হোমের খবর পেয়ে আমি ছুটে গিয়েছিলাম এবং তারপর আমি তার সঙ্গে, যাকে বাংলায় বলে সবানুগমন, সেটা করেছিলাম। আমি দেখেছিলাম একটা খুব প্রশান্তি তার চোখে মুখে, যেন মনে হচ্ছিল মৃত্যু ক্ষণিকের জন্য ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে জীবনের বিদ্যুৎ প্রভাকে উন্মোচিত করছে। কখনো মনে হয়নি এটা মৃতদেহ, কখনো মনে হয়নি এটা চলে যাওয়ার শেষ শয্যা। যেন মনে হয়েছে সেই প্রশান্ত হাসির আড়ালে আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। আজকে সেই স্মরণ সভারও তো সেই একই স্পিরিট, একই কথা, একই বার্তা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর যাকে সেই ছিলাম এসে থাকবোকে যিনি সচল রেখেছিলেন একেবারে ঈগল পক্ষী মাতার মতন, সেই ইন্দ্রনীল বাবু। আমি দেখেছি তাকে বহু জায়গায় যেভাবে মাসিমাকে নিয়ে তার কাজ এবং কি অপরিসীম স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তার পরিচর্যা আজকের যুগে যা খুব বিরল। তা আজকের এই বিরল সন্ধ্যায় আমি ইন্দ্রনীলকে, ও আমার থেকে ছোট, আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, আমি খুব সৌজন্যবশত ইন্দ্রনীল বাবু বলি, কিন্তু একদিন প্রকাশ্য সভায় শুধু ইন্দ্রনীল বলেই ঘোষণা করছি। আমি ইন্দ্রনীলকে আসতে বলছি। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমার মায়ের স্মরণ সভাটা বুঝতেই পারছেন অন্য কোথাও নয়, শান্তিনিকেতনেই রাখা হয়েছে। শান্তিনিকেতনই ছিল তাঁর প্রাণ। তাঁর এখানে অনেক মাস্টারমশাই, অনেক বন্ধু, অনেক প্রাক্তনী যারা আমাকে ভালোবাসতেন। 1944 সাল থেকে 1956 সাল অব্দি এখানে আমার মা পড়াশোনা করেছে। করার সময় একটাই লক্ষ্য ছিল, জীবনের শেষ দিন অব্দি বলে যেতেন, নেহরুজির কাছ থেকে সপ্তপূর্ণিটা নিতেই হবে। নিয়েছিলেন এবং সেই যে শান্তিনিকেতন ছেড়েছেন, তারপরে আগের যুগের মানুষ বাবা মা তার বিয়ের আয়োজনের জন্য উনি বলেছিলেন, কিন্তু ওরা শোনেননি। যেখানেই শৈলযোদ্ধা, অন্যান্য মাস্টারমশাইরা সকলেই বলেছিলেন, তুমি আবার এসো, কন্টিনিউ করো, মানে গানের ইয়ে করো, তার সঙ্গে পড়াশোনাও করো, সব রকমই হবে। 3 বছর মোটামুটি নষ্ট করার পর ওই বিয়ের কারণেই কলকাতায় তাকে রাখা হয়। তিনি যাদবপুরে গিয়ে MA পড়ার ব্যবস্থা হয় এবং তিনি পড়েন, কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। বিয়ে হয়ে যায়, বাধা হয়ে দাঁড়াই আমি। আমাকে পৃথিবীতে আনেন
এবং আশ্চর্য ব্যাপার, তার এই শান্তিনিকেতনের প্রতি যে টান, সেটা চুপচাপ চেপে রেখেছিল। আর বাবাকে বলতেন না, কারণ বাবা একটু রাশ ভারী ধরনের মানুষ, আবার ডাক্তার, ব্যস্ত, এসব ঠিক বুঝতেন না, জানতেন। এখানে ডাক্তারি মহলে আমাদের যে শান্তিনিকেতনে তখনকার দিনে যে ডাক্তারবাবু ছিলেন, যিনি যার কথা মা লিখেছেন বইয়ে, সেই ডাক্তারবাবুর সঙ্গে ওদের আলাপ ছিল। আমার কাকারও আলাপ ছিল, উনি ফার্মাসিস্ট ছিলেন, ওকে রিপ্রেজেন্টেটিভ যাকে আপনারা বলেন, এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই হিসেবে ওকে ভিজিটও করেছেন। আর আমার বাবার সঙ্গেও আলাপ ছিল, চিনতে পেরেছিলেন, সে ঠিক আছে। কিন্তু এই আসা যাওয়ার ব্যাপারটা আমার আর হয়নি, বলাও হয়নি, করাও হয়নি। দীর্ঘ 36 বছর পরে 92 সালে আমার হাত ধরে মা শান্তিনিকেতনে আবার পদার্পণ করেন। এবং তার কিছু বন্ধু বান্ধব ছিল এখানে, তার মধ্যে একজন হচ্ছেন মঞ্জুরি উকিল, যাকে আপনারা চেনেন বুকুমা বলে। ওর সঙ্গে খেলার সাথী, পুতুল খেলার সাথী। ওর মাও খুব পছন্দ করতেন ওকে, আমাদেরকে নেমন্তন্ন করতেন। ওই শরদিন্দুবাবু বলেছেন যে সরস্বতী পুজোর পরেই যেটা হয় শীতল ষষ্ঠী, শীতল ষষ্ঠীটা জোর করে ওকে ওখানে খাওয়ানো হতো। ওর মা বলতেন তুমি আসবে মেধা, তুমি আসবে। যেতাম আমরা। এছাড়া কেকা বলে একজন ছিলেন, তিনিও কম আসতেন। যাই হোক, এরা কিন্তু অনেক আগেই প্রয়াত হয়েছেন, খুব দুঃখ পেয়েছেন মা। তো যাই হোক, ওই প্রসঙ্গে আর না গিয়ে বলি যে 36 বছর পরে যে তারপরে এলেন, তারপর থেকেই কিন্তু আমাদের আসা শুরু হলো মোটামুটি। এবং আমরা এই টুরিস্ট লজেই উঠতাম। ঠাট্টা করে ওই বুকুমা মাসি বলতেন, মেধা তোর তো আমাদের এখানে খেতে ইচ্ছে করে না, টুরিস্ট লজের খাওয়া ছাড়া তোর পছন্দ হয়। মা রসিকতা আমাকে বলতেন যে দেখেছিস কি বলছে তোর মাসি। তো যাই হোক, এইভাবে আমরা রেগুলার, আমার ছুটি তখন থাকতো না, ওই সরস্বতী পুজোর সময় 2-3 দিন ছুটি, সেই সময়টাই আমরা আসতাম হয় ওই টুরিস্ট লজে, এবং পরবর্তীকালে এই টুরিস্ট লজ হলো যখন রাঙাবিতান, এখানেই আমরা আসতে আরম্ভ করলাম। এবং পরবর্তীকালে দেখেছেন আপনারা এখানে বই স্যারও ছিলেন আমাদের বই প্রকাশের দিন। উনি খুব ইন্টারেস্টেড লোক, এইসব ব্যাপার খুব পছন্দ করেন, অত কিছু সামলে উনি ঠিক একটু আসেন। তো যাই হোক, সেখানে বই প্রকাশ হলো। এই প্রকাশটা যে আমরা করতে পেরেছিলাম, ওই হাত ধরে আমরা পাবলিশারও হয়েছি আজকে, আধুনিক মুসাফির আজকে পাবলিশারও বটে। ওই ইয়ের থেকেই আমরা বইমেলাতেও যোগদানের সুযোগ পেয়েছি। সবকিছু মিলিয়ে অনেক কিছু জিনিস উনি করে গেছেন। আর যা কথাবার্তা হতো ওর সঙ্গে, যা হতো সবসময় কিছু না কিছু কাগজ পড়ছেন, পড়তে পড়তে একটা দেখলেন শান্তিনিকেতনের খবর, যে খবরটা মোটেও ওকে ভালো ওর লাগলো না, সঙ্গে সঙ্গে ওটা বললেন দেখেছিস এইসব হচ্ছে। আমি হ্যাঁ সেটি তো এখন তো এইরকমই চলবে, হবে, আপনাকে মেনে নিতে হবে, পুরোনো ইয়ে তো ঘটবে না, সেই জায়গায় ফিরতে পারবে না, এই করলে তো এই হয়। তো এই নিয়ে আলোচনা চলবে। তো যাই হোক, সেইভাবেই আমাদের দিন অতিবাহিত হচ্ছিল। এবার সময় তো মানুষের হয়েই যায়, সেই জন্য গত 2রা অগাস্ট আর ওকে আমি আটকে রাখতে পারলাম না। হঠাৎ তিনিও কিছু বুঝলেন না, আর আমিও কিছু বুঝলাম না। সব বোঝার আগেই সব শেষ হয়ে গেল। সুপ্রিয় বাবু আমাকে যখন ফোন করেছি, শরদিন্দু বাবু একই কথা, এতদিন হয়ে গেছে তুমি
কিছুই আমরা জানতেই পারলাম না, বলতে পারলাম না, মানে শুনতে পেলাম না। বুঝতেই পারছেন আমি একা মানুষ, এত বড় ধাক্কা, সব রকম সামলানো, খুবই অসুবিধে পড়ে গেছি, আতান্তরে পড়ে গেছি। অনেকে আমার সঙ্গে অনেক রকম সহযোগিতা করেছেন, তারা আমার কেউই নয়, এখনো সেরকম ভাবেই আমরা চলছি। যাই হোক, এই কারণেই কিন্তু এই যে তার শান্তিনিকেতনের প্রতি টান, সেটার জন্যই আজকে শান্তিনিকেতনে আসা, ওর এই স্মরণ সভা করা। না তো কলকাতায় কিন্তু কোনো স্মরণ সভা হয়নি। কলকাতায় হয়েছে যতটুকু আমাদের ছেলে হিসেবে আমাকে করতেই হয়, সেই কর্তব্য, ধর্মীয় কর্তব্য, সেইগুলো পালন করেছি। এবং যা যা ছোট করে ইয়ে করা, খুব বাড়ান্ত কিছুই নয়, স্বল্পের ওপর যা হয় সেইটুকুই করেছি। কিন্তু এটা আমার মনে ছিল, আজকে বইমেলা চলছিল, বইমেলা শেষ হলো, আবার একটা বেড়ানো ছিল, সেটা করে এইটাকে এর মধ্যে সেট করতে হবে। একেবারে দুদিন পরেই আবার পুরুলিয়া ভ্রমণের দুদিন পরেই আবার এসেছি। তো যাই হোক, সকলের আপনাদের সহযোগিতায় সুপ্রিয় বাবু নিজেও মোটেও শরীর ভালো না, যখন ওকে ফোন করলাম উনি বললেন 4-5 দিন পরে আমাকে তুমি একটু জানাও, আমি তাহলে তোমাকে ডেটটা ফিক্স করে বলবো। 5 দিন পরে যখন আমি ফোন করলাম, সুপ্রিয় বাবু বললেন যে আমি তো এখন কিছু বলতে পারছি না, আমার তো পায়ের অবস্থা খুবই খারাপ, আমি হাঁটতে পারছি না। আমি খুব আতঙ্কে পড়লাম যে সুপ্রিয় বাবুই তো আসল গিয়ে আমাদের। মাও এত সুপ্রিয় বাবুর কথাই বলেন, সুপ্রিয়দা সুপ্রিয়দা আমরা বলছি, কিন্তু তিনি যদি না থাকেন, যাই হোক ভগবানের ইচ্ছে, অন্যদের পাইনি আজকে। যাই হোক, ভিডিও বার্তা করেছি, উমাদি, কল্পিকা দি, সবার কাছে গিয়েছিলাম, গিয়ে ভিডিও নিয়ে এসেছি তাদের কাছ থেকে। এবং আজকে একেবারে সুপ্রিয় বাবুকে আমরা লাইভ পেয়েছি, তিনি যে আসতে পেরেছেন, ভগবানের অশেষ কৃপা। এবং তিনি সস্ত্রীক এসছেন, এটা আর একটা বড় পাওনা। আজকে আর বেশি কথা বলে আমি জিনিসটাকে দীর্ঘায়িত করব না। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। কিংবা যদি বলেন যে ডাক শুনে কেউ না আসে, না, গুণিটা গান, গুণিটা, ঠিক ওটা আমার খুব প্রিয়, উনি খুব গাইতেন। আচ্ছা, তুমি কেমন করে গান করো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
শেষ পর্বে চলে এলাম। কবির কথা ধার করে বলি, আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে। সত্যি আমারও মনে হচ্ছে এই ছবিটার দিকে তাকিয়ে এবং আজকেই সন্ধ্যার অনুভবে, সত্যি আমায় তুমি ফেলেছো কোন ফাঁদে। এই ফাঁদ মায়ার, ভালোবাসার, অনুভবের, অনুরাগের সবকিছু। একটা সন্ধ্যা খন্ড খন্ড করে চিনিয়ে দিল একজন মেধাবিনী নারীকে। সেই 1946-এর সপ্তম বর্গের ছাত্রী মেধা, স্পোর্টসের মাঠে প্রাণবন্তা কিশোরী মেধা, পিকনিকের আয়োজনে এগিয়ে আসা একজন মহিলা মেধা, শান্তিনিকেতনকে প্রবলভাবে রক্তের মধ্যে আন্দোলিত হয়ে থাকা মেধা। খন্ড খন্ড কোলাজ এটা আমরা বলি। সেই খন্ড খন্ড কোলাজে আমরা এক পূর্ণ নারীর চিত্রকে আজ সন্ধ্যায় প্রকাশ করতে হয়তো বা পারলাম। অনুষ্ঠানের শেষ নেই, কারণ শেষ নাই তার শেষ কথাকে বলবে। শেষ তো নয়, এই যেন নতুন করে শুরু, এই যেন নতুন করে তাকে আবিষ্কার করা, নতুন করে তাকে ধ্যানে অনুধ্যানে স্মরণ করা, নতুন করে তার আদর্শকে সামনে রেখে নতুন করে পথ চলার এই শপথ যেন আজ সন্ধ্যায় হল। আমরা শেষ করব সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে। তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের সন্ধ্যায় আমাদের মাননীয় শ্রী সুপ্রিয় ঠাকুর এবং তার সহধর্মিনীরা শারীরিক বাধা অগ্রাহ্য করে শুধু মেধা চট্টোপাধ্যায়ের টানে আজকের সন্ধ্যায় উপস্থিত হয়েছেন। আমি সকলের পক্ষ থেকে, যেহেতু আমি সঞ্চালনার দায়িত্বে আছি, হ্যাঁ আমি স্যার রয়েছে আমার সামনে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আর যারা পাক প্রদীপের অন্তরালে কাজ করেন, প্রদীপের নিচে যারা কাজ করেন, আমাদের অজয়বাবু আছেন, আমাদের শিবুদা আছেন, আমাদের গোপালদা আছেন, আমাদের আমার ক্যামেরা নিয়ে যিনি আমাদের এই মুহূর্তকে একদম বন্দী করে রাখছেন সময়ের প্রেমে, তিনি তো আছেনই। সকলকে আমি আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা শেষ করবো দেবদ্যুতির কাছে আমাদের যেতে হবে, কারণ আজকের সন্ধ্যাটা সঙ্গীতে মুখরিত করে রেখেছেন তিনি। রবীন্দ্রনাথের ভাষায় তো আর বলতে পারবো না যে বৎকণ্ঠ লোকভাষী আমরা কজনা করি তাহারি ভজনা, শতন পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরছে পরিবেশুর বিধুরা, ভাঙা তম্বুরা বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো, তাই নিয়ে করি ভজনা। সেই মজার গান আজকের, কিন্তু সে গান আমাদের কাছে একেবারে অন্তরে প্রবেশ করলো। ছোট্ট মেয়েটির কথাও বলবো, সেও তার যখন একটা জায়গায় ওকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হলো, ও যখন নিজের কণ্ঠে যখন ও গাইলো, সেই গানের স্পিরিটটাকে বজায় রেখে কোথাও তার আমি দেখলাম না তার বিচ্যুতি ঘটলো, মনেই হলো না কোনো শিশু শিল্পী। তখন সেই মুহূর্তে মনে হচ্ছিল ও যেন সেই সমানে সমানে ওর কাকার সঙ্গে মানে জেঠুর সঙ্গে সে সমানে সমানে যেন সেই গানেতে মেতে উঠেছিল। এইভাবেই তো গানের পরম্পরা, এবং সেই পরম্পরা বজায় রেখেছিলেন ইন্দ্রনীল বাবু। সেই পরম্পরা বজায় রাখছি আমরা আমাদের সাধ্য দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে। তাই আমি অনুরোধ করবো দেবদ্যুতিকে তাঁর সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হোক আজকে সুচারু সন্ধ্যা। সবাই মিলে গাই, আমরা সবাই মিলে আমরা আমাদের শান্তিনিকেতন করি, আমাদের কণ্ঠ জাগরণ করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আমাদের শান্তিনিকেতন সবাই মিলে করুন। আমাদের শান্তিনিকেতন ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয় দোলে ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে, হৃদয় দোলে মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন মোদের তরু মোদের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা, মোদের তরু মোদের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা।
শালের ছায়া বিথি বাজায় বনের কলো গীতি সদাই শালের ছায়া বিথি বাজায় মনের কলো গীতি সদাই পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন আমাদের শান্তি নিকেতন আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে মোদের মনের মাঝে প্রেমের সে তার বাঁধা যে তার সুরে আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে মোদের মনের মাঝে প্রেমের সে তার বাঁধা যে তার সুরে প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক কানে মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক কানে মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন আমাদের শান্তি নিকেতন। সাধু সাধু। এক অপূর্ব অনুভবের মধ্য দিয়ে, এক অপূর্ব চেতনা এবং বোধের মধ্য দিয়ে আমাদের এই শান্তিনিকেতনে আমরা যেন নতুন করে মেধা চট্টোপাধ্যায়ের জীবন কৃতিকে আলোচনা করে আজকের সন্ধ্যায় আবার তাকে স্মরণ করি, আবার তাকে প্রণাম জানাই এবং সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই শুভ সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করছি।